আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা। লোহিত সাগর শত্রুদের কবরস্থানে পরিণত হবে বলছে ইয়েমেন। অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন বাইডেন। লোহিত সাগরে জাহাজে হামলায় তেলের দাম বৃদ্ধির আশঙ্কা। আর একবার ইউক্রেনকে মার্কিন সহায়তা দিতে পারবেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, যেভাবে ধরা পড়েছিলেন সাদ্দাম হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা। তেল আবিবে আবারও বেজে উঠেছে সাইরেন। শহর জুড়ে আবারও রকেট হামলার প্রতিধ্বনি শোনা গেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়েছে। এর ফলে তেল আবিবে ও তার চতুর্পাশে সাইরেন বেজে উঠেছে। হামাসের এ হামলার কারণে তাৎক্ষণিক হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ইসরায়েলি পুলিশ স্থানীয়দের নিরাপদে থাকার জন্য বার্তা দিয়েছে। হামাস এ হামলার মাধ্যমে আবারও তাদের সক্ষমতার জানান দিয়েছে। এর মাধ্যমে এটাও স্পষ্ট হয়েছে যে তাদের কাছে দূর থেকে লক্ষ্যে আঘাতকারী রকেটের সক্ষমতা এখনও অবশিষ্ট রয়েছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজায় হামাসের হামলায় আরও 2 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সোমবার গাজায় তাদের আরও 2 সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হন। একই সময় আইডিএফ জানায় গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ইসরায়েলের আরও 2 সেনা গুরুতর আহত হয়েছে। আহত ওই 2 সেনা গোলানি ব্রিগেডের 13 ব্যাটালিয়নের সদস্য। এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলের নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর এবারে প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিরোধী দলীয় নেতা নির্বাচন আয়োজন করার দাবি জানালেন। রোববার ইয়ার লাপিদ বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। যুদ্ধের সময়ও দেশে নির্বাচন হতে পারে। লোহিত সাগর শত্রুদের কবরস্থানে পরিণত হবে বলছে ইয়েমেন। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেছেন, লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন যে পশ্চিমা বা সামরিক জোট গঠনের চেষ্টা হচ্ছে, তারা যদি ইয়েমেনের উপর কোনো ধরনের হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন সম্ভাব্য এই টাস্কফোর্স গঠনের প্রচেষ্টার বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেন। জেনারেল আতিফি বলেন, আমাদের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে যা আপনাদের যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দিতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যদি মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্স কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে লোহিত সাগর হবে তাদের জন্য কবরস্থান। গতকাল দিনের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মার্কিন নেতৃত্বাধীন একটি টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেন। এই জোটে আমেরিকার পাশাপাশি থাকবে বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, সিসিলি এবং ব্রিটেন। এসব দেশের সেনারা লোহিত সাগর দিয়ে অন্য দেশের জাহাজের পাশাপাশি ইসরায়েলি অভিমুখী জাহাজের নিরাপত্তা দেওয়ার কাজ করবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন চালানোর পর থেকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজ আটক কিংবা তাতে হামলা চালাচ্ছে। সূত্র পার্স টুডে। অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন বাইডেন। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার রাতে তার গাড়ি কনভয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে সুস্থ এবং নিরাপদেই রয়েছেন বাইডেন এবং তার স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে দলীয় সমর্থকদের সঙ্গে নৈশভোজ করতে উইলমিংটনে নিজের নির্বাচনী সদর দপ্তরে গিয়েছিলেন সস্ত্রীক বাইডেন। নৈশভোজ শেষ করে বাইডেন যখন গাড়িতে ওঠানামার জন্য রওনা দেন, সেই সময়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি। প্রেসিডেন্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে কনভয় ব্যবহার করা ওই গাড়িটি ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ি চালক ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীরা
গাড়িটি ঘিরে ধরেন এবং চালককে নেমে আসার নির্দেশ দেন। চিৎকার চেঁচামেচিতে থমকে দাঁড়ান স্বয়ং বাইডেনও। সেই সময় অন্য আরেকটি গাড়িতে অপেক্ষা করছিলেন জিলো। তবে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পত্নী নির্বিঘ্নেই হোয়াইট হাউসে ফেরেন। লোহিত সাগরে জাহাজে হামলায় তেলের দাম বৃদ্ধির আশঙ্কা। লোহিত সাগরে অব্যাহতভাবে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের হামলার মুখে এ নৌপথ থেকে পিছিয়ে যাচ্ছে বিভিন্ন জাহাজ কোম্পানি। হুতিদের এমন হামলা অব্যাহত থাকায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের হামলার কারণে বিভিন্ন কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং জায়ান্ট মার্কস জানিয়েছে তারা তাদের জাহাজগুলোকে লোহিত সাগর থেকে ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে তারা আফ্রিকার কেপ অব গুড হোপ দিয়ে ঘুরিয়ে জাহাজ পরিচালনা করবে। বহুল ব্যবহৃত এই নৌপথে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা প্রদানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বাহরাইন, নরওয়ে এবং স্পেনের সমন্বয়ে যৌথভাবে নিরাপত্তা দল গঠনের প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার অন্তত 40 দেশের সঙ্গে আলোচনা করেছেন। তিনি এসব দেশকে হুতিদের হামলা থেকে নৌপথকে নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আর একবার ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারবেন বাইডেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে মাত্র আর একবার সামরিক সহায়তা দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, নতুন করে সহায়তা প্যাকেজের জন্য কংগ্রেসের উপর নির্ভর করতে হবে। ইউক্রেন সহ বিদেশে সামরিক সহায়তা পাঠাতে আরও $6,000 কোটি তহবিলের জন্য কংগ্রেসের অনুমোদনের চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ইসরায়েলের জন্য সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান দুই দলের রাজনীতিকেরাই এই তহবিলকে সমর্থন করছেন। সর্বশেষ সহায়তা প্যাকেজ চলতি মাসের শেষ ঘোষণা করা হবে বলে জানিয়ে কির্বি বলেন, বাইডেন প্রশাসনের পক্ষে আর সহায়তা দেওয়া সম্ভব হবে না। এরপর সিদ্ধান্ত নেবে কংগ্রেস। তিনি বলেন, ইউক্রেনের এখনও তাদের সহায়তা প্রয়োজন। এ মুহূর্তে কংগ্রেসের উচিত স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো এবং আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করা। যেভাবে ধরা পড়েছিলেন সাদ্দাম হোসেন। ইরাকে 2003 সালের মার্কিন নেতৃত্বাধীন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হবার পরও 8 মাস পালিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের 13 তারিখে তিকিরিত শহরের কাছে ধরা পড়েন তিনি। তাকে শনাক্ত করার জন্য মার্কিন বাহিনীর সাহায্য চেয়েছিল মুয়াফাক আল রুবাইয়ের। ইতিহাস সাক্ষী এই পর্বে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন বিবিসি লুইস হিদালগোর কাছে। মাসের পর মাস অনুসন্ধানের পর সাদ্দাম হোসেনকে পাওয়া গিয়েছিল ভূগর্ভস্থ এক ব্যাংকারে, তার নিজ শহর তিকরিতের কাছে এক খামার বাড়িতে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমরা তাকে পেয়েছি। এক সংবাদ সম্মেলনে কথা ঘোষণা করেছিলেন ইরাকে মার্কিন প্রশাসন পল ব্রেমার। তার ঘোষণার সাথে সাথে উপস্থিত সবাই ফেটে পড়েছিল উল্লাসে। সাদ্দাম হোসেন ধরা পড়েছেন 2003 সালের 13 ডিসেম্বর স্থানীয় সময় রাত 8:30টায় তিকরিতের 15 কিলোমিটার দক্ষিণে আদোয়ারের এক ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে। আমি ইরাকের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজ ইরাকের জন্য এক স্মরণীয় দিন। কয়েক দশক ধরে আপনাদের লক্ষ লক্ষ মানুষ এই নিষ্ঠুর লোকটির হাতে নিপীড়িত হয়েছেন। এমনি একজন ইরাকি ছিলেন ডক্টর মুয়াফাক আল রুবাই। 1970-এর দশকে যখন ইরাকের ক্ষমতায় সাদ্দাম হোসেনের উত্থান হয়, ডক্টর আল রুবাই তখন কারাগারে। সেখানে তার উপর নির্যাতন চালানো হয়েছিল। সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন 1979 সালে, আর সে বছরই দেশ ত্যাগ করেন ডক্টর রুবাই। প্রায় 25 বছর পর তিনি দেশে ফেরেন। তাকে আমেরিকানদের বসানো প্রশাসনে নিয়োগ করা হয়। সাদ্দাম যেদিন ধরা পড়েন সেদিন ডক্টর রুবাই একটি বৈঠক করছিলেন। তার মধ্যেই একজন সহযোগী এসে তার কানে কানে খবরটি দেন। সেই মুহূর্তটি স্মৃতিচারণ করে ডক্টর আল রুবাই বলছিলেন, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, খবরটাও গোপন রাখতে পারিনি। আমার চেহারাতেই বোঝা যাচ্ছিল কি ঘটেছে। বৈঠকে যারা ছিল তারাও তখনই বুঝতে পেরেছিল।